হ্যাঁ, দেখো, সবাই একটা প্রশ্ন করে বা করতেছো তোমরা, যে বাংলা দ্বিতীয় পত্রটা কেমন এইচএসসি লাইফে। বাংলা দ্বিতীয় পত্র, হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র এসএসসিতে এমসিকিউতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। হ্যাঁ, একটু পা পিছলাইলেই শেষ, ব্যাপারটা এরকম ছিল। এখন তোমাদেরকে একটু রিলিফ আমি দিতে পারি। সেই রিলিফটা কি জানো? যে আমাদের বাংলা দ্বিতীয় কোনো এমসিকিউ আসবে না, 100% রিটেন, কোনো এমসিকিউ প্রশ্ন নেই, 100% লিখিত, 100% লিখিত। ইয়েস, লিখিত। বুঝতে পারছো? তার মানে এবার কিন্তু এমসিকিউ সেই হ্যাসেলটা নাই তোমাদের। তোমাদের এখন লিখিত প্রশ্ন, খালি লিখিত প্রশ্ন। এখন লিখিত প্রশ্ন খুব একটা সোজা ব্যাপারটা এরকম না, গ্রামার তো প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে বলি এই 100 মার্ক যদি আমি ভাগ করি, এই 100 মার্কটা ভাগ হবে কিভাবে জানো? 100 মার্কের ভিতরে 30 মার্ক আমাদের থাকবে হচ্ছে ব্যাকরণে, ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশে থাকবে 30 মার্ক, 30 মার্ক। এটা একটু মাথায় রেখো। তো তোমরা বলতে পারো এসএসসিতেও তো আমরা ব্যাকরণ অংশে 30 মার্কই পড়ছি, তাই না? বিরোচনা অংশে বা রচনা অংশে অথবা লিখিত অংশে আমরা যদি একটু রিটেনের দিকে যাই, লিখিত অংশে আমাদের মার্ক থাকবে কত জানো? 70 মার্ক, 70 মার্ক। এই যে 100 মার্ক তোমার ইন টোটাল পরীক্ষা, 100 মার্ক, বাংলা ইংলিশ মিলাই লিখলাম আর কি, 100 মার্ক। সো এই ব্যাপারটা বুঝতে পারছো তো? সো প্যারা কিন্তু একদম কমে গেছে, একদম কমে গেছে। হ্যাঁ, দেখো এবার তোমরা বলছিলা যে কি কি ধরনের প্রশ্ন থাকে সেগুলো নিয়েও আলাপ করে নিতে। হ্যাঁ, আমি আলাপ করে দিচ্ছি। দেখো কি কি থাকবে তোমাদের পরীক্ষায়। এই যে এখানে আমি সিলেবাসটা তুলে রাখছি, কোনটাতে কত মার্ক। আমি যে তোমাদেরকে বললাম যে ব্যাকরণ অংশে আমাদের কি অংশে? ব্যাকরণ অংশে। হ্যাঁ, ব্যাকরণ অংশে কত মার্ক থাকবে? 30 মার্ক থাকবে। এই যে দেখো 5 6 30, 30 মার্ক ব্যাকরণ অংশে। এই 30 মার্কের ভিতরে কি কি আছে একটু দেখার চেষ্টা করবো আমরা এখন। হ্যাঁ, দেখো প্রথমে বলছে উচ্চারণের নিয়ম। কি বলছে? উচ্চারণের নিয়ম। এখন উচ্চারণের নিয়ম এইটা আবার কেমন কথা? আর মজার বিষয় কি জানো? এই ব্যাকরণ অংশে প্রত্যেকটাই অপশন থাকবে, অর্থাৎ বিকল্প প্রশ্ন থাকবে। প্রত্যেকটার ভিতরে ক ও খ দুটো অংশ থাকবে, দুটো অংশ থাকবে, প্রত্যেকটার ভিতরে দুটো অংশ থাকবে। এইটা একটু মাথায় রাখতে হবে। এই দুটো অংশের ভিতরে কি কি থাকে? লেখাটা একদম আমার মতো চিকন হয়ে গেল কেন? দেখো, দুইটা অংশ থাকবে। একটা থাকবে ব্যাকরণ অংশ, একটা ব্যাকরণ অংশ থাকবে, ব্যাকরণ। অন্যটা থাকবে ব্যাকরণের লিখিত অংশ, অন্যটা ব্যাকরণের লিখিত অংশ, লিখিত অংশ। এই যে ব্যাপারটা খুবই ইজি, বুঝতে পারছো? ব্যাপারটা কিন্তু খুবই ইজি। এখন একটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে দেখাই, খেয়াল করো। 2024-এর কোয়েশ্চেন দেখাচ্ছি, কারণ 25-এর কোয়েশ্চেন তো বইগুলো আমরা হাতে পাইনি, এখন তো পরীক্ষা চলতেছে। ঠিক আছে, তো 24-এর কোয়েশ্চেন দিয়ে আমি বুঝাচ্ছি, কারণ 24 25, 2022 23 24 25 একই সিলেবাসে পরীক্ষা হয়েছে। একটু খেয়াল করো তো। প্রথমটা আমাদেরকে বললো, দেখো প্রথমটা আমাদেরকে কি বলছিল? বাংলা উচ্চারণের নিয়ম। আমি বললাম এই উচ্চারণের নিয়মের ভিতরেই বিকল্প থাকবে, দুইটা অপশন থাকবে, তোমরা যে কোনো একটা অপশন লিখবা, হয় ক না হয় খ। একটা অংশ থাকবে সরাসরি ব্যাকরণ, আরেকটা অংশ থাকবে ব্যাকরণের লিখিত অংশ। কেমন? একটু খেয়াল করো, আমি প্রথম প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কই থেকে হয়? 1 নাম্বার প্রশ্ন হয় হচ্ছে উচ্চারণ থেকে। তাহলে দেখো উচ্চারণ থেকে কতে কি আসছে? জ ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। তার মানে এটা কিন্তু লিখিত অংশ, এটা কিন্তু লিখিত অংশ। জফলার 5টা নিয়ম, এটা আবার কেমন? জফলার 5টা নিয়ম লিখতে হবে তোমাকে, যে জফলা শব্দকে কি করে? দ্বিত্ব করে। এভাবে ধরো 1 নাম্বার নিয়ম লিখলাম, যে জফলা, জফলা শব্দকে, শব্দকে কি করে? দ্বিত্ব করে। ধরো এটা আমি লিখছি, হ্যাঁ, দ্বিত্ব করে। দ্বিত্ব মানে কি? ডাবল করে। কেমন দ্বিত্ব করে? একটু দেখো, যদি এই শব্দটা, এই শব্দটার উচ্চারিত রূপ কি বলতো? এই শব্দটার উচ্চারিত রূপ হচ্ছে পদ্য, তাই না? এই দেখো দ ছিল কিন্তু একটা, এখানে হয়ে গেছে দুইটা। তার মানে এই যে এভাবে করে আমার 5টা নিয়ম লিখতে হবে। ঠিক আছে, এইটাকে বলা হয় ব্যাকরণের লিখিত অংশ। এটা অনেকে দেয় না, এই এই জিনিসটা দেয় না। কেন এই জিনিসটা দেয় না? এটার দুইটা কারণ হতে পারে, দুইটা কারণ। হ্যাঁ, দুইটা কারণ।
দুইটা কারণের মধ্যে প্রথম কারণ এই ব্যাপারটা মুখস্থ করা লাগে, এই ব্যাপারটা মুখস্থ করা লাগে, ঠিক আছে, ভালো মতো মুখস্থ করতে হয়, 5টা নিয়ম মুখস্থ করে যেতে হবে তোমাদের। তো আমরা তো মুখস্থ করতে পছন্দ করি না, আমরা তো শর্টকাট পছন্দ করি। আর আরেকটা কারণ হতে পারে যে টাইম বেশি লাগে, আসলেই টাইম বেশি লাগে, টাইম কি লাগে, বেশি লাগে। এই কারণে এই উচ্চারণ থেকে লিখিত অংশটা কেউ দিতে চায় না। কিন্তু যাদের ব্যাকরণ খুব প্যারা লাগে, আবার যাদের মুখস্থ করার অ্যাবিলিটি অনেক ভালো, তারা এই অংশটা দিতে পারে, ধুমায়া 4-5টা মুখস্থ করে যায়, বাস শেষ। এবার একটু দেখো খ, এই খ অংশটাই সবাই দেয়। খ অংশটা কিরকম হয়, খ অংশ হচ্ছে সরাসরি 5টা শব্দের উচ্চারণ তোমার লিখতে হবে, মানে ব্যাকরণ অংশ আর কি। একটা লিখলে 1 মার্ক। দেখো এখানে তোমাকে দিছে 8টা বানান, টোটাল কয়টা দিছে, 8টা শব্দ দিছে। এই 8টা শব্দের ভিতরে যে কোনো 5টা শব্দের উচ্চারণ তোমাকে লিখতে হবে। তোমরা এসএসসির বইয়ে চ্যাপ্টার 8 ছিল না, বলো, বর্ণের উচ্চারণ, ওই চ্যাপ্টারটা যেভাবে, এটাই সেই চ্যাপ্টার। দেখো যেমন এখানে ধরো নদী, তোমরা এভাবে লিখবা যে নদী, হ্যাঁ, এটার উচ্চারিত রূপটা কি হবে, এটার উচ্চারিত রূপটা হবে নদী, এই যে এইভাবে নদী, এইভাবে। এবার দেখো তো অবিনাশী, এই যে অ তারপরে বি না সি, হ্যাঁ, এটা লেখার পর এটার উচ্চারিত রূপ তোমার লিখতে হবে। কিভাবে লিখবো আমরা লিখবো হচ্ছে অ, তারপর লিখবো বি, তারপর লিখবো না, তারপর লিখবো সি, অবিনাশী। এইভাবে উচ্চারিত রূপ লিখতে হবে, ভেরি ইজি। এবার তো আমাদের ইয়ে নাই, কি বলে, এমসিকিউ নাই, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণও নাই, ঠিক আছে। তারপর ধরো প্রভাত, এই প্রভাতের উচ্চারণটা কি হবে, আমরা লিখবো এইভাবে যে প্র ওকারযুক্ত তারপর ভাত, নিচে হসন্ত দিতে হবে। অনেকের ভুল হয়, এই হসন্তটা দেয় না, বদ্ধ অক্ষরে হসন্ত হয়, এটা অনেকে দেয় না, এই কারণে পুরো মার্কটা কেটে দেয়। এরপর দেখো তো পক্ষ, এটার উচ্চারণটা কি, এটার উচ্চারণ হচ্ছে পক্ষ, এই যে পক্ষ। তারপর এটার উচ্চারণ কি, বিশেষজ্ঞ, তোমার লিখতে হবে যে এটার উচ্চারণ বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ। তারপরে হচ্ছে গো, এই যে এটার উপর একটা চন্দ্রবিন্দু আছে, এটা দিতে হবে। তাহলে এইভাবে লিখতে হয়, বুঝা গেছে। এইভাবে একটা চার্ট করে এখানে প্রদত্ত শব্দগুলো দেয় এবং প্রদত্ত শব্দের পাশের চার্টে দেয় হচ্ছে উচ্চারিত রূপ। তাহলে দেখো 5 মার্ক কত সোজা। তোমরা যদি বিগত 4-5 বছরের কোয়েশ্চেন সলভ করো, অ্যাটলিস্ট 3টা কমন পাবা, 100% 3টা কমন পাবা, ঠিক আছে। এরপরে 2 নাম্বার, দেখো তো 2 নাম্বার সিলেবাসে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে বাংলা বানানের নিয়ম। এখন মজার বিষয় হচ্ছে এখানেও একটা ব্যাকরণ থাকবে, 8টা বানান, ভুল বানান দেওয়া থাকবে, যে কোনো 5টা সঠিক বানান তোমার লিখতে হবে, অথবা নিয়ম লিখতে হবে। তো নিয়ম লিখতে তো আমাদের বরাবরই ভালো লাগে না। যেমন এখানে একটা প্রশ্ন দেখে ফেলো, দ্রুত দেখি, হ্যাঁ দেখো 2 নাম্বার বানান থেকে প্রশ্নটা হয়েছে, বাংলা একাডেমি প্রমিত বানানের যে কোনো 5টা নিয়ম লেখো। তাহলে বাংলা বানানের যে কোনো 5টা নিয়ম তোমার 1, 2, 3, 4, 5 করে লিখতে হবে। যে ধরো সংস্কৃত শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার হয়, কিংবা সংস্কৃত স্ত্রীবাচক শব্দ দীর্ঘইকার যুক্ত হয়, এভাবে তোমাকে প্রমিত মানে কি, নিয়ম অনুসারে 5টা সঠিক নিয়ম লিখে আসতে হবে, একটা করে উদাহরণ দিতে হবে, উদাহরণ ছাড়া কিন্তু নাম্বার কেটে দিতে পারে। এবার দেখো এটা দেয় না, এটা বাচ্চারা দেয় না, কারণ এটাতে টাইম বেশি লাগে আর মুখস্থ করতে হয়। বাচ্চারা দেয় কোনটা, পোলাপাইন দেয় হচ্ছে এই যে এইটা, এই যে এইটা দেয়, এই যে এটা ভুল বানান আছে, সঠিক বানান লিখতে হবে। তো পোলাপাইন কি করে জানো, একটা চার্ট করে, এই যে এইভাবে একটা চার্ট করে, এই চার্টে এক সাইডে লেখে ওরা প্রদত্ত শব্দ, ঠিক আছে, যে শব্দগুলো দেওয়া আছে, আর এই সাইডে লেখে হচ্ছে সঠিক বানান, ঠিক আছে, সঠিক বানান। তো ধরো ওরা দিবে কোনটা, ওরা দিবে ধরো বুদ্ধিজীবী, ওর কমন পড়ছে এই যে বুদ্ধিজীবীটা, তখন ও লিখবে এই সাইডে ভুল বানানটা আগে লিখবে, ঠিক আছে, ভুল বানান, বুদ্ধি, এই যে এভাবে লিখলো, ধরো ভুল বানানটা এভাবে লিখলো, বুদ্ধিজীবী, ভুল বানান, প্রদত্ত শব্দ, ওইটার সঠিক বানান পরবর্তীতে পাশেই লিখবে যে বুদ্ধিজীবী, জীবী বানান দুইটাই দীর্ঘইকার দিয়ে, এভাবে 8টার থেকে 5টা। তারপর ধরো এই যে শাশুড়ি, এই শাশুড়ি বানান কি, শাশুড়ি বানান এই যে নর্মাল এরকম শাশুড়ি। উপরোক্ত, এটা ভুল বানান কেন, এটা হবে উপরি উক্ত বা উপরযুক্ত। তারপর দেখো তো এই যে দুরাবস্থা, এখানে ভুল কি হয়েছে, কিংবা অপেক্ষামান, এখানে ভুল কি হয়েছে, কিংবা সত্ত্বাধিকারী, এখানে কি ভুল হয়েছে, এই প্রত্যেকটা ভুল বানান সঠিক বানান লিখে দিয়ে আসতে হবে 5টা। তার মানে উচ্চারণ বানান প্রায় একই। এরপরে কি আছে দেখো, এরপরে কিন্তু একটু প্যারা আছে। এরপরে আমরা এসএসসিতে যে পদ প্রকরণ পড়ছিলাম না, মনে আছে তোমাদের, পদ প্রকরণ পড়ছিলাম, হ্যাঁ মনে আছে, পদ প্রকরণ পড়ছিলাম।
এখন সেই টপিকটা পড়তে হবে। সেটা কি? বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো ব্যাকরণ অনুসারে শব্দ কত প্রকার? 8 প্রকার। আমরা জানি না? বিশেষ্য, দেখো তো, আমরা জানি, সবই জানি। বিশেষ্য থেকে একদম সেই আবেগ যোজক অনুসর্গ পর্যন্ত, একদম আবেগ যোজক আর অনুসর্গ এই পর্যন্ত। হ্যাঁ, সবারই কিন্তু মনে থাকার কথা, আমাদের থাকার কথা না? এটাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো চলো একটু ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি ধরনের প্রশ্ন আসে একটু আমরা দেখে নিই। 3 নম্বরে দেখো, খেয়াল করো, এখানেও কিন্তু 2 ধরনের প্রশ্ন আসবে, ক এবং খ। ক প্রশ্নটা হবে 100% রিটেন বা লিখিত। হ্যাঁ, ক প্রশ্নটা কি হবে? লিখিত। কি আসছে দেখো তো, এই যে আবেগ শব্দ কাকে বলে। তো এসএসসিতে আমরা পড়ে আসছি না, এবং কি বলছে? আবেগ শব্দের শ্রেণী বিভাগ। ওই এসএসসিতে আমরা পড়ছিলাম সিদ্ধান্ত আবেগ, বিরক্ত আবেগ, করুণা আবেগ, কিংবা সম্বোধন আবেগ, অলংকার আবেগ, এ ধরনের অনেক আবেগ পড়ছিলাম না? বিস্ময় আবেগ। এগুলার একটা করে উদাহরণ তুমি লিখে দিয়ে আসবা। তো বরাবরই এই লিখিত অংশটা পোলাপাইন লেখে না। পোলাপাইন লেখে কোনটা? ব্যাকরণিক অংশটা। এইবার দেখো, এখানে টোটাল 8টা দেওয়া আছে বাক্য। এই 8টা বাক্য কিভাবে দেওয়া আছে দেখো। প্রথম বাক্য, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এটার নিচে যে আন্ডারলাইন করা আছে না, এখানে লিখতে হবে এটা কোন পদ। যেমন অন্ধকার, এটা তো নাউন, তাই না? অন্ধকার এটা তো নাউন। কবেকার অন্ধকার, তার মানে অন্ধকারের একটা ধরন। কবেকার তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? বিশেষণ। এইভাবে লিখতে হবে। তারপর দেখো, বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। তো আমাদের কিভাবে লিখতে হবে? এখানে লিখলাম কবেকার, কবেকার অ্যান্সার দিবা ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ লিখে দিলাম। তারপরে আমরা লিখব পাশে, হ্যাঁ, উত্তর লেখার টাইমে পাশে সমান সমান অনুসর্গ, অনুসর্গ, এভাবে লিখে দিয়ে আসতে হবে। তারপর দেখো তো, কর্ষিত, আমরা এভাবে লিখব যে কর্ষিত সমান সমান কি? বিশেষণ, বিশেষণ, ঠিক আছে? এভাবে লিখব। তারপর দেখো হাই হাই, তো এইভাবে লিখবো হাই হাই। তারপর কি? হাই হাই ইজ ইকুয়াল টু আবেগ, এটা হচ্ছে আবেগ। তারপর ধরো চমকায়, বিদ্যুৎ চমকায়, তাহলে চমক থেকে একটা ক্রিয়া হইছে, তার মানে এইটা কি হবে? এইটা হবে আমার ক্রিয়া, ইজ ইকুয়াল টু ক্রিয়া। ঠিক আছে? এবার দেখো তো, গাড়িটা জোরে চলছে, তাহলে কিভাবে চলছে? জোরে। এইটা হলে অ্যাডভার্ব হইতো, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। কিন্তু এই ক্রিয়া বিশেষণটাকেও আরো বিশেষিত করতেছে যেই শব্দটা, ওটাকে বিশেষণই বলবো আমরা, স্বাভাবিক, ভাব বিশেষণ বলি এটাকে। এসএসসির বইতেও কিন্তু এটা ছিল। তার মানে এখানে লিখে দিয়ে আসতে হবে যে বিশেষণ। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, তাহলে এটা ওই যে আমার পরিচয় নামে একটা কবিতা ছিল না, এটা লাইন না বলো? তাহলে এটা কি হবে? আমরা লিখব যে মুক্তিযুদ্ধ সমান সমান বিশেষ্য পদ। এমসিকিউ না থাকলেও প্যারা আছে কিন্তু। এবার দেখো তো, ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা, তাহলে ফেলে দিল, তোমাদের এসএসসির বইতে একটা ক্রিয়ার নাম ছিল যৌগিক ক্রিয়া, 5 নাম্বার ক্রিয়া। তাহলে এটা যৌগিক ক্রিয়া লিখতে হবে না, শুধু ক্রিয়া লিখলেই হবে, শুধু ক্রিয়া লিখলেই হবে। তাহলে দেখো, আমরা 30-এর ভিতরে কত পেয়ে গেলাম? 15 পেয়ে গেলাম। এখন আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন কি আসবে? বাংলা শব্দ গঠন। এইটা একটু প্যারা, এইটা একটু প্যারা। এটা কেমন প্যারা আমি তোমাদেরকে বলি। দেখো, এই যে উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এই 4 নাম্বার টপিকের মধ্যে আছে। প্রশ্ন আসতে পারে হয় উপসর্গ সমাস থেকে, হয় প্রত্যয় সমাস থেকে, হয় প্রত্যয় কিংবা উপসর্গ থেকে। কিন্তু আমরা একটু তোমাদের কনফিউশনটা দূর করি। বিগত 2022, 2023, 2024 এবং 2025 এই সিলেবাসের দিকে যদি একটু যাই, হ্যাঁ, 2021-এ তো বাংলা পরীক্ষা হয় নাই, ওদের তো 4টা সাবজেক্টে পরীক্ষা হয়েছিল। 2020 হচ্ছে অটো পাস, তার মানে এদের 4টা পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, 4টা পরীক্ষা হয়ে গেছে। তো শর্ট সিলেবাস যখন করছিল তখন শুধুমাত্র রাখছিল হচ্ছে উপসর্গ ও সমাস, সমাস। প্রত্যয়টাকে বাদ দেওয়া হয়েছিল, প্রত্যয় বাদ পড়ে গেছিল, বুঝছো? বাদ, প্রত্যয়টা বাদ পড়ছিল। কিন্তু এবার তো ফুল সিলেবাস, প্রত্যয়টা তো বাদ যাবে না, এবার তো প্রত্যয়টা থাকবে। আমরা বরাবরই দেখতাম যে উপসর্গ অথবা সমাস থেকে প্রশ্ন আসতেছে, সমাস থেকেই পোলাপাইন অ্যান্সার করতো, উপসর্গ থেকে অ্যান্সারটা করতো না। তো আমি তোমাদের যদি প্রশ্ন দেখাই তাহলে তোমরা আইডিয়া পাবা। দেখো 4 নাম্বারে আসি আমরা এখন। হ্যাঁ, 4 নাম্বারের ক্ষেত্রে একটু দেখো, একটা প্রশ্ন করছে, দেখো, ক ক উপসর্গ থেকে থাকতো, খ থাকতো সমাস থেকে, এটা পুরো ফিক্সড। হ্যাঁ, উপসর্গ থেকে লিখিত প্রশ্নটা থাকতো, একটা প্রশ্ন ছিল মনে আছে? এই প্রশ্নটাই বারবার আসতো যে উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থবাচকতা নেই। তোমরা এসএসসির বইতে একটা লাইন আছে দেখবা,
মানে একটা চার্টের, হ্যাঁ একটা চার্ট আছে না, সেই চার্টের উপরের প্যারাতে দেখবা লাস্ট লাইনে লেখা আছে যে উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থ বাচকতা নেই। তাহলে এই প্রশ্নটাই দেখা যেত যে 9টা বোর্ডের ভিতরে অ্যাটলিস্ট 3 থেকে 4টা বোর্ডে আসতেছে প্রতিবার। একটু খেয়াল করো তো এখানে কি করছে, উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো এটাই তো আমাদের প্রথম টপিক, তাই না? আমাদের ইবিআইতে বাংলা সেকেন্ডের প্রথম টপিক তো এটা আলোচনা করব। এবার দেখো, যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তো বাচ্চারা কি করতো দেখো, ব্যাস বাক্য সহ সমাসের নাম, 2টা টাস্ক কিন্তু, শুধু সমাসের নাম না কিংবা শুধু ব্যাস বাক্য না, 2টা একসাথে লিখতে হবে। তো বাচ্চারা কি করে, এটা লেখার টাইমে দেখো আমি তোমাদেরকে একটু বলি, এটা লেখার টাইমে ওরা এই কাজটা করে। এখানে একটা স্লাইড নিব, একটা চার্ট বানাবো, প্রত্যেকটা জিনিসই ব্যাকরণে চার্ট করে লেখে আর কি সবাই, না লিখলেও হবে, যে চার্ট করতে হবে এটা বাধ্যতামূলক না। ধরো এখানে লিখলাম, এখানে আমি ব্যাস বাক্যটা লিখবো আর এই সাইডে আমি সমাসের নামটা লিখবো, ঠিক আছে? 8টা সমস্ত পদ দেওয়া থাকবে। তাহলে আমি এখানে দিব প্রদত্ত শব্দ, প্রতি ক্ষেত্রে এভাবে প্রদত্ত শব্দ, হ্যাঁ। এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য। আর এখানে কি লিখবো, এখানে লিখবো সমাসের নাম, সমাসের নাম। এবার দেখো মজার বিষয়টা দেখো, তো কয়টা লিখতো, 1 2 3 4 5 এভাবে লেখে, হ্যাঁ এভাবে লেখে, ওকে ফাইন। একটা আমি দেখাইতেছি, দেখো ধরো এই যে ঢাকা বোর্ডের প্রশ্নটা, হ্যাঁ একটু খেয়াল করো, দেখো এই যে চৌরাস্তা দিয়ে বুঝাই, হ্যাঁ তোমাদের এসএসসির বইতে দ্বিগু কর্মধারায় সমাসটা আছে না, হ্যাঁ কর্মধারায়ের ভিতরে দ্বিগু কর্মধারায়, কর্মধারায় দ্বিতীয় টাইপে, দেখো তো এটা আছে কিনা, এসএসসির বইয়ের পড়া এইচএসসি পরীক্ষায় আসছে। তাহলে বুঝো লেখাপড়াটা কিন্তু বাংলা সেকেন্ড, এটা তো সারা জীবন বাংলা সেকেন্ড একই থাকবে। তাইলে লিখলাম, ধরো আমি লিখলাম চৌরাস্তা, চৌরাস্তা, এইটা আমার প্রদত্ত শব্দ। লেখার পরে তুমি সুন্দর মতো কি করবা, ব্যাস বাক্যটা লিখবা। আমরা লিখবো কি, চৌ, চৌ ব্র্যাকেটে দিব একটা, চৌ মানে 4, 4 রাস্তার, রাস্তার মিলন সমষ্টি বা সমাহার একই কথা, 4 রাস্তার, রাস্তার মিলন, হ্যাঁ মিলন। এই কেউ যদি মিলন না লিখে লিখতে চায় সমাহার, তাও হবে সমাহার। কেউ যদি লিখতে চায় সমষ্টি, তাও হবে, ঠিক আছে সমষ্টি, এটা ব্যাস বাক্য। এবার সমাসের নাম লিখতে হবে। এখন সমাসের নাম আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে এই সমাসটার নাম হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। তোমরা বলতে পারো ভাই দ্বিগু কর্মধারায় সমাস হবে না, দেখো মূল ব্যাকরণে দ্বিগু সমাসটা আলাদা করা, আর এসএসসির বইতে দ্বিগুটাকে কর্মধারার মধ্যে ইনক্লুড করা, বুঝতে পারছো? তো এইভাবে আমরা কি করব, 5টা করে লিখব। যেমন ধরো এখানে লিখলাম দুধে ভাতে, তো এটাও এসএসসির বইতে আছে, দেখো দুধে ভাতে, তো এই যে লিখলাম দুধে ভাতে, খুব সহজ। দুধে ভাতে বলতে দুধকেও বোঝায় ভাতকেও বোঝায়, তার মানে আমি লিখবো দুধে ও ভাতে, এটা হচ্ছে আমার ব্যাস বাক্য। এখন সমাসের নাম যখন লিখবো, দেখো অ্যাকচুয়ালি দুধে ভাতে হচ্ছে অলুক দ্বন্দ্ব, আপাতত এইটা বোঝার চেষ্টা করি, আমরা ভিতরে না যাই, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। এখন অনেকের পরীক্ষার হলে এটা মনে থাকে না যে দ্বন্দ্বের ভিতরে তো প্রকারভেদ আছে, তাহলে কি আমি শুধু দ্বন্দ্ব সমাসটা লিখব নাকি আমি অলুক দ্বন্দ্ব সমাস লিখব, আসলে কোনটা বেটার? অবশ্যই সম্পূর্ণটা লেখা বেটার, কিন্তু তুমি যদি ভুলে যাও তাহলে অ্যাটলিস্ট তুমি দ্বন্দ্ব সমাসটা লিখে আসো, নাই নাম্বার পাবা না, ঠিক আছে? নাই নাম্বার পাবা না। সব কিছু পরীক্ষায় খাতায় এমন ছক করে লিখতে হবে, ইয়েস লিখলে ভালো, লিখলে ভালো, লিখলে ভালো মানে বেস্ট, সব কিছু লেখাটা বেস্ট। তারপর ধরো আরেকটা করাই, হ্যাঁ যেমন ধরো তপবন, হ্যাঁ তপবন, তো তপবনটা কি হবে দেখো তো, তপবন, হ্যাঁ তপবনটা আমরা কি লিখবো, যে তপের নিমিত্তে বন, তপের, দেখো তপের নিমিত্তে বন, ঠিক আছে? এখন তপের নিমিত্তে বন, এটা তো ধরো তৃতীয়া তৎপুরুষ সমাস, তো আমার মাথায় আসতেছে না যে এটা তৃতীয়া তৎপুরুষ লিখতে হবে, তো তুমি তখন এক কাজ করো, তুমি লিখে আসো তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, বাস সিম্পল, লিখলেই হবে। এভাবে করে তুমি বাকি 2টা লিখে দিয়ে আসবা, প্রত্যেকটা ছক করে লেখাটাই বেটার, ঠিক আছে? এবার আসো, তাহলে আমাদের 4 নাম্বারটাও শেষ, এবার আমরা 5 নাম্বারে চলে যাই। দেখো বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই বাক্যতত্ত্ব থেকে আমি গ্যারান্টি দিচ্ছি, কখনো আমি এইভাবে গ্যারান্টি গুরান্টি এই শব্দগুলো ব্যবহার করি না ক্লাসে, যাও গ্যারান্টি কথাটা নিও না তোমরা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি 3টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 3টা প্রশ্ন, যারা মুখস্থ করতে চাও, হ্যাঁ কারণ 2টা পার্ট থাকে না, একটা লিখিত পার্ট আর একটা গ্রামাটিক্যাল পার্ট। আমি তোমাদের এই বাক্যতত্ত্ব থেকে আজকেই বলে দিচ্ছি, এই যে বাক্যতত্ত্ব, হ্যাঁ
বাক্য তত্ত্ব, মানে এটা হচ্ছে আমার পরীক্ষার 5 নাম্বার টপিক, বাক্য তত্ত্ব। লিখিত প্রশ্ন 3টা পড়ে রাখবা, আজকের পর থেকে 3টা লিখিত প্রশ্ন পড়ে রাখবা, জাস্ট 3টা। এক, প্রথমটা, হ্যাঁ, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, এই প্রশ্নটা, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ, সার্থক বাক্যের গুণ উদাহরণ সহ লেখো, উদাহরণ সহ লেখো। ওকে, ওই যে মনে আছে সার্থক বাক্যের গুণ কি কি হয়? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এইটা একটা প্রশ্ন। এবার দেখো পরবর্তী প্রশ্ন, তোমরা কি করবা? এই টেকনোলজিয়াটা নিবা আমার মতো, হ্যাঁ। এই যে দেখো, বারবার কি লেখার দরকার আছে? ওরা তো বোকা যারা বারবার লেখে। দেখো, বাক্য কাকে বলে? অর্থানুসারে বাক্য কত প্রকার? অর্থানুসারে বাক্য প্রকারভেদ, উদাহরণ সহ প্রকারভেদ। প্রত্যেকটা ব্যাকরণ লিখিত অংশ লেখার টাইমে তোমাদের উদাহরণ দিতে হবে। এবং লাস্ট, এই যে দেখো, আবার একটু টেকনোলজিয়া নিবা, হ্যাঁ, এই যে নিলাম। তোমরা বলতে পারো ভাই টেকনোলজিয়া নিলে তো কালার চেঞ্জ হয় না, এই যে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, বাক্য কাকে বলে? লিখবা হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে বাক্য কত প্রকার। বাস, যারা লিখিত লিখবা এটা উদাহরণ সহ লিখে আসবা, ডান, ঠিক আছে, উদাহরণ সহ লিখে আসবা। এইবার আসো, আমরা তো এটা দিব না, আমাদের তো এটা প্যারা লাগবে, তখন আমরা কি করব? আমরা তখন ট্রান্সফরমেশন দিব। এটা আসবে হচ্ছে ক, লিখিত অংশ, আর খ আসবে কি জানো? খ আসবে হচ্ছে রূপান্তর, রূপান্তর, ঠিক আছে, রূপান্তর। এখন যে রূপান্তরগুলো আছে, দেখো 8টা বাক্য দেওয়া আছে, 8টা থেকে 5টা লিখতে হবে। তো ধরো এখানে আমি কই, এই যে দেখো এই 5টা, আমি এবার মজা করে একটা কথা বলি। মজা করে কি জানো? বাংলা দ্বিতীয় পত্র যদি তোমার কমন আনতে হয়, তবে বাংলা প্রথম পত্র থেকে পড়তে হবে। ভাই বাংলা প্রথম পত্র থেকে পড়তে হবে মানে, এই যে লাইনটা আছে না, ধনীর কন্যা তার পছন্দ না, অপরিচিতা যদি পড়ে থাকো, অপরিচিতা মেবি পুরাণ বইয়ের 26 নাম্বার পেজে থাকার কথা। 27 নাম্বার পেজের মাঝখান থেকে একটা লাইন আছে, অনুপম তার মামার উদ্দেশ্যে বলে যে ধনীর কন্যা আমার মামার পছন্দ না, ঠিক আছে। তাহলে এটা হুবহু কিসের বলতো? হুবহু তোমার বইয়ের লাইন। এরকম প্রত্যেকটা, যেমন এটাও কিন্তু অনুপমের লাইন, এই দেখো এটাও কিন্তু অনুপমের লাইন, মানে অপরিচিতার লাইন। তো আমি যখন তোমাদের গল্প পড়াই দিব না, এইসব জিনিসপাতিগুলো আমি টাচ করব তোমাদের, ঠিক আছে। যেমন দেখো, ধনীর কন্যা তার পছন্দ না, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে পছন্দ, অপছন্দ কথাটার অর্থ কি? নাবাচক শব্দ আনতে হবে। তো তাহলে আমি কি লিখবো পরীক্ষার হলে সুন্দর মতো? এই যে 5 নাম্বার কোয়েশ্চেন না, এখানে তোমাদের আবার চার্ট করতে হবে না, ডোন্ট ওয়ারি। তুমি কি লিখবা? এই যে ধরো প্রশ্নটা কত নাম্বার ছিল, ধরো ক, ক বাক্য তুমি ট্রান্সফরমেশন করতেছো, তাই তো। তুমি সর্বোচ্চ এখানে লিখতে পারো যে নেতিবাচক, নেতিবাচক একটা হাইফেন দিবা, তারপরে কি লিখবা? যে ধনীর কন্যা, কন্যা তার পছন্দ না বা নয়, হ্যাঁ, তার পছন্দ না, বাস, ডান, শেষ। এখানের প্রশ্ন তুলতে হবে না বা চার্ট করতে হবে না। এরকম করে তুমি ধরো এরপরে খ নাম্বার প্রশ্নটা পারো না, এই যে 2 পারো না, হ্যাঁ, তুমি ধরো 3 পারো, তখন তুমি এই জায়গায় লিখবা 3। ক হতো না, এটা তো 1 ছিল, এটা তো 1 ছিল, তো তখন তুমি এটা 1 দিলা। ধরো 2 তুমি পারো না, তুমি এখানে জাস্ট নাম্বারটা ঠিক রাখবা, নাম্বারটা ঠিক রাখবা যে কোন 5টা তুমি নিচ্ছ, সেই 5টার নাম্বারগুলা দিবা, ঠিক আছে। ভেরি ইজি, খুব ইজি, এই পার্টটা খুব ইজি। এবার দেখো লাস্টের পার্টটা না আরো মজার। দেখো লাস্টের পার্টটার লিখিত অংশ হয় না, লাস্টের পার্টটার লিখিত অংশ হয় না। লাস্টের পার্ট হয় বাক্য দিয়ে আসে, নাই অনুচ্ছেদ দিয়ে আসে। কি বাক্যগুলো প্রত্যেকটা ভুল, অনুচ্ছেদ এর ভিতরে অ্যাটলিস্ট 5টা ভুল আছে, ঠিক আছে। তো দেখো কেমন ভুল, এই যে প্রথম বাক্যর দিকে একটু খেয়াল করো। যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, মানে এটা হচ্ছে বাক্য শুদ্ধি। প্রথমটা ভুল, দেখো তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। তো প্রথম কথা, বিদ্রোহী আত্মা তো হয় না, মানে কি মারা গেছে না, এটা তো বিদ্রোহী না রে বাবা, এটা হচ্ছে বিদেহী, বিদেহী, বিদেহী অর্থাৎ দেহ ত্যাগ করছে যে আত্মাটা, তাইলে এটা ভুল।
আমি যখন সঠিক করে লিখবো তখন লিখবো 1 নাম্বার দিয়ে লিখবো তার, হ্যাঁ, বিদেহী আত্মার, বিদেহী আত্মার, আত্মার কি কামনা করছি? শান্তি বা মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। দেখো এটা আরো ইজি, এটা আরো ইজি, দেখলে বোঝা যায় ভুল আছে কোথায়। দেখো তো, অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা হয়নি। অপহরণ ব্যবসায়ী না, অপহৃত ব্যবসায়ী, যাকে অপহরণ করা হয়, ঠিক আছে, অপহরিত, তাই না, অপহরিত ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন। বুদ্ধ ধর্ম না রে বাবা, ওইটা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম। ইজি। সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। এখন তোমরা বলতে পারো ভাই এইখানে কোনো ভুল নাই। হ্যাঁ, এইখানে কোনো ভুল নাই। এই ক্লাস আজকে ঠিক আছে রে, আজকে আটকাইতেছে না, আজকে কর্পোরেট নেটের ভিতরে আমি আছি। দেখো দেখো, সড়ক দুর্ঘটনায়, এই দুর্ঘটনা বানানটা ভুল। বানান ভুলের জন্য বাক্য তার যোগ্যতা হারায়। দুর্ঘটনা বানান কি? রস্যকার, দুর্ঘটনায়। হ্যাঁ, এই দেখো দুর্ঘটনায়। মাস্ক পরুন, সুস্থ থাকুন, এইখানে ভুল কোথায়? পরুন যখন ডয় শূন্য র, ওইটা পরা অর্থে, রিডিং অর্থে ব্যবহার করা হয়, কিন্তু মাস্ক তো পরিধান অর্থে, তাই না? এটা তো জামা কাপড়ের মতো পরিধান করতে হয়। তো পরিধান করা অর্থে পরুন বানানটা হয় বয় শূন্য র দিয়ে। এই যে ভুল। ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এটা কি হয়েছে? ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ফসলের না, ফসলের ব্যাপক। এই খুবই ইজি। আগামীকাল শপথ নেবেন সংসদরা, সংসদ না, যারা সংসদ সদস্য তাদের বলা হয় সাংসদ। তাদের কি বলা হয়? সাংসদ, সাংসদ, রা বা গণ, সাংসদ রা অথবা গণ। আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন, এটা আবশ্যক হবে, আবশ্যকীয় না, এটা হবে আবশ্যক। এই যে দেখো, তার মানে ব্যাকরণে আমাদের কত মার্ক গেল? ব্যাকরণে আমাদের 30 মার্ক। ডান। এবার লিখিত অংশে নতুন কি আছে, এটাই হয়তোবা তোমাদের প্রশ্ন থাকতে পারে। দেখো নতুন যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে এই নির্মিতি অংশে পারিভাষিক শব্দ বা অনুবাদ, এইটা কেমন, এইটা তোমাদের জন্য একটু নতুন। হ্যাঁ, একটু নতুন লাগতে পারে। হ্যাঁ, দেখো একটু দেখো পারিভাষিক শব্দটা কেমন। পারিভাষিক শব্দ, আসো, এই যে দেখো প্রত্যেকটাতে কিন্তু 2টা করে অপশন থাকবে। এই যে এখানে, হ্যাঁ, এই দেখো কতে যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। পারিভাষিক রূপ মানে বাংলা রূপগুলা লিখতে বলবে তোমাদেরকে। আর অনুচ্ছেদটা অনুবাদ করো। তো বাচ্চারা কি করে? এই অনুচ্ছেদ অনুবাদ করে না, টাইম বেশি লাগে। ওরা কি করে? এখানে 15টা শব্দ দেওয়া আছে ইংরেজি, যে কোনো 10টা, এনি 10, ওরা লেখে এভাবে, একটা চার্ট করে, সুন্দর একটা চার্ট করে। হ্যাঁ, চার্টটা কি? ধরো প্রথমটা লিখতেছে আর্কিটেকচার। হ্যাঁ, আর্কিটেকচার মানে আর্চিটেকচুরি, আর্চিটেকচুরি, ঠিক আছে, মানে আর্কিটেকচার আর কি। কি লিখবে ওরা? এভাবে লিখবে স্থাপত্য, স্থাপত্য। বুঝা গেছে? এভাবে তারা চার্ট করে 10টা লিখে ফেলবে, 10টা লিখে ফেলবে। এবার দেখো এর পরবর্তী প্রশ্নটা কি? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভালো মতো দেখো সিলেবাসে কি ছিল। টোটাল 4টা টপিক আছে এই জায়গায়। দেখো তার ভিতরে কমন একটা টপিক প্রতিবেদন, এইটা তোমাদের কমন, তোমরা জানো এটা। হ্যাঁ, কমন। এবং প্রতিবেদন নিয়ে আমার একটা ভিডিও দেখে তোমরা পরীক্ষা দিছিলা, এটাও আমরা জানি। ওই নিয়মই দেখো, ছোটবেলার পড়া। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা, এই 2টা পড়লে 9টা বোর্ডে, অ্যাটলিস্ট 7টা বোর্ডে এই 2টার থেকে প্রশ্ন হবে। এবার একটু দেখো এই অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা আর ভাষণ, এটা শর্ট সিলেবাসে ছিল না, এটা শর্ট সিলেবাসে ছিল না, সিলেবাস এ ছিল না, এটা শর্ট সিলেবাসে ছিল না গতবার মধ্যে 2022 সাল থেকে। তো তোমাদের তো এবার পড়তে হবে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং ভাষণ। হ্যাঁ, মঞ্চে ভাষণ দিবা, আমার ভাই, তোমার ভাই, সানি ভাই, সানি ভাই, ঠিক আছে। এই যে এই টাইপ যে ভাষণগুলো দিতে হবে, ওইটার জন্য তো একটা স্ক্রিপ্টিং করতে হয়, সেই স্ক্রিপ্টটাই হচ্ছে ভাষণ রচনা, ঠিক আছে। আর কি? দিনলিপি। দিনলিপি মানে ডায়েরি। দিনলিপি মানে কি? ডায়েরি। এখন বাচ্চারা করতো কি? দেখো ডায়েরি অনেকে লিখতো, কারণ দিনলিপিটা লেখাটা তুলনামূলক ইজি। এটাতে ফরমেশনটা কিংবা স্ট্রাকচারটা ওরকম অফিসিয়াল না,
হ্যাঁ, কিন্তু প্রতিবেদনে বাচ্চারা সবসময় ভয় পায়। পোলাপাইন ভয় পায় কেমনে? ছক দিতে হবে, খাম দিতে হবে, কিভাবে লিখতে হবে, ওই স্যার এমনে বলছে, ওই স্যার অমনে বলছে, এরকম একটা টেনশন সবার থাকে। তো দিনলিপিটা লেখাটা সেফ ব্যাপারটা এরকম না, যার যেটা সোজা লাগে। এবার দেখো বৈদ্যুতিন চিঠি, এটা হচ্ছে ইমেইল। ইমেইল, হ্যাঁ। আচ্ছা, পত্র লিখনা ও আবেদনপত্র, দেখো এখানে 3টা টপিক আছে না। খুদে বার্তা মানে হচ্ছে মেসেজ, ফোনের মেসেজ, ফোন এর মেসেজ। তো এটা শর্ট সিলেবাসে ছিল না, এটা ছিল না, কিন্তু এবার ইনক্লুড করা হয়েছে। একদম খুদে বার্তা, ছোট ছোট, ফোনে যেরকম মেসেজ দেয় না এরকম। ইমেলটা সোজা, তোমরা এসএসসি লেভেলে হয়তো বা ইংরেজিতে ইমেল করছো, খুবই সোজা, এটা বাংলায় লিখতে হবে। একটা ছক আঁকতে হবে, ফ্রম টু সিসি, বিসিসি, তারপরে হচ্ছে সাবজেক্ট, এগুলা নিয়ে লিখতে হবে। এবার একটু দেখো আবেদনপত্র, তো এটা তোমরা লিখতে পারো, এটা তো বোঝানোর কিছু নেই, 10 মার্ক। হ্যাঁ, তারপর কি দেখো, তোমরা সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ আর ভাব সম্প্রসারণ আলাদা আলাদা পড়ছিলাম, মনে আছে? তোমরা এসএসসিতে সারাংশ, সারমর্ম পড়ছিলা, যে কোনো একটা লিখতে হতো। সারসংক্ষেপটাও এরকম সামারি আর কি, সোজা বাংলায় সামারি। আর ভাব সম্প্রসারণ তো তোমরা 10 মার্কের আলাদা দিছো। এইবার কি হয়েছে, হয় সারাংশ সারমর্ম থেকে অ্যান্সার করতে হবে, নাই ভাব সম্প্রসারণ থেকে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো? পোলাবাইন কি করে? পোলাবাইন ভাব সম্প্রসারণ লেখে। কেন ভাব সম্প্রসারণ লেখে জানো? কারণ সারাংশ এবং সারমর্ম তো লেখা খুব টাফ, 3 বাক্যের ভিতরে লিখতে হয়, মূল ভাব ধরতে না পারলে তো কেটে দিবে। ভাব সম্প্রসারণ ওই দিক থেকে বড় করলে কোনো সমস্যা হয় না। আর আমাদের তো এই ছোটবেলা থেকে একটা বিশ্বাস যে নাম্বার মনে হয় খালি লিখলেই নাম্বার পাবো, বাট এরকম কিন্তু হয় না। এবার দেখো সংলাপ আর খুদে গল্প। খুদে গল্প মানে শর্ট স্টোরি। তোমাকে একটা লাইন দিয়ে দিবে, পরীক্ষার হলে একটা লাইন দিয়ে দিবে। ধরো কিরকম লাইন দিছে, একটা লাইন দিয়ে দিবে, যে কোনো একটা র্যান্ডম লাইন দিবে। দেখো এটা 10, 11 সংলাপ। এই যে দেখো, নিচের সংকেত অনুসরণ করো, মানে ওরা একটা হিন্টস দিবে, সেই হিন্টসটাকে বড় করে শর্ট স্টোরি লিখতে হবে। কেমন? লক্ষ্য যেথায় স্থির শিরোনামে একটা গল্প লেখো। মানে তোমার লাইফের গোল নিয়ে একটা গল্প লিখতে বলছে, তো বাচ্চারা এটা দেয় না। হ্যাঁ, ওরা কি করে? সংলাপ দেয়, ডায়লগ। এটা তো লেখা ইজি। হাই, ও লেখে হাই। ইয়ো ব্রো, ও লেখে ইয়ো ব্রো। কেমন আছিস, ও লেখে কেমন আছিস। গেল 6টা সংলাপ। কিন্তু এইভাবে লিখলে হবে না, বুঝতে পারছো? এবার দেখো রচনা। রচনা আসবে কয়টা? মাদকাসক্তি কি আসবে কি আসবে না? বিজ্ঞান নাই মাদক, এটা থাকে, অ্যাটলিস্ট বিজ্ঞান থাকবেই। এইচএসসি তো এই মাদকটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু আসবে। দেখো 5টা রচনা দিবে তোমাকে, যার ভিতরে তোমার লিখতে হবে একটা। এখানে কি আসছে দেখো, শিষ্টাচার, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, মুক্তিযুদ্ধের চেতনা, পর্যটন শিল্প, যুদ্ধ নয় শান্তি। এই হচ্ছে তোমাদের 100 মার্কস। বুঝছো কিনা? এই হচ্ছে 100 মার্কস।